শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ারটি তারকা কথনের আয়োজনে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। আমি গতকাল কি বলেছিলাম আমরা আজকে হাজির হব এবং প্রত্যাশা করব আপনারা সবাই আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, বিশেষ করে যারা প্রতিদিন আমাদের এই আয়োজনটি উপভোগ করে আসছেন গত 20 বছর ধরে। তাদেরকে আসলে কৃতজ্ঞতা দিয়ে আজকের আয়োজনটি শুরু করতে চাই। প্রথমে প্রিয় দর্শক, আপনাদের সবার প্রতি আমরা ভীষণ ভীষণ কৃতজ্ঞ। গত 20 বছর আপনারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন এই আয়োজনটি নিয়ে, এবং আজকে 21 বছরে পদার্পণ করতে যাচ্ছে আপনাদের প্রিয় আয়োজন এই তারকা কথনের আয়োজনটি। এবং আজকে আমরা শুধুমাত্র কৃতজ্ঞতার কথা বলার চেষ্টা করব আপনাদের জন্য, যে জিনিসগুলো আপনাদের জন্য পেয়েছি এবং আমাদের যে প্রাপ্তিগুলো রয়েছে বিশেষ করে সেগুলোর কথা বলার চেষ্টা করব। এবং আজকে আমাদের গেস্ট অফ অনার হিসেবে যারা আছেন, আমাদের দুজন অভিভাবক আছেন। প্রথমেই বলতে চাই আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ, রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, এবং সেই সঙ্গে রয়েছেন আপনাদের সবার পরিচিত মুখ, প্রিয় মুখ, শিল্পী কোনাল, এবং সেই সঙ্গে রয়েছেন জাভেদ ওমর বেলিম, আমাদের সবার পরিচিত মুখ, সবাই তাকে চিনি, সাবেক জাতীয় ক্রিকেটার আমাদের সঙ্গে রয়েছেন। এবং আজকের আলোচনা শুরু করব আমাদের শ্রদ্ধেয় শাইখ সিরাজ স্যারের কাছ থেকে। আজকে 21 বছরের পদার্পণ, দেশের প্রথম ফোনো লাইভ শো স্যার, যেখানে লাইভে টেলিফোনে ইন্টারাকশন হয় দর্শকদের সঙ্গে সেলিব্রিটিদের, সেই অনুষ্ঠানে 21 বছরে পদার্পণ করছে। স্যার কী বলবেন শুরুতে? যখন শুরু হয়েছিল 21 বছর আগে, জি, তখন টেলিভিশন চ্যানেল বা স্যাটেলাইট চ্যানেলগুলোর মানে ধারণ যা ছিল, আজকে 21 বছর পরে বসে যখন কথা বলছি তখন টেলিফোন লাইভ অনুষ্ঠান এটার এমন বিশেষ কি, কিন্তু তখন এটার ভিতরে প্রচণ্ড রকম একটা নতুনত্ব ছিল। অর্থাৎ বিষয়টা এরকম যে একজন শিল্পী, সে যে কোনো অঙ্গনেরই একজন স্টার শিল্পী, তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে। তো সেই শিল্পী বসে কথা বলছেন, টেলিভিশনে দেখছেন, এবং একজন দর্শক হিসেবে আমি চাইলেই আমার বাসা থেকে ফোন করে তার সাথে কথা বলতে পারি। ধারণাটা একটা নতুন, একেবারে নতুন একটা ধারণা। তো স্যাটেলাইট টেলিভিশন হিসেবে চ্যানেল আই তখন এই চিন্তাগুলো খুব গভীরভাবে করেছিল যে একটা স্যাটেলাইট টেলিভিশনের ধরন কীরকম হবে। তার আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন দেখে আমরা অভ্যস্ত ছিলাম। তো এই শিল্পীর ধারণাটা যে তারকা কথনের, এটা তারকা কথন দিয়েই কিন্তু শুরু হয়নি। তারকা কথন শুরু হয়েছে 21 বছর আগে। জি স্যার, 2004-এ। স্যার 2004 আজকের দিনে স্যার। জি, আর কিন্তু চ্যানেলাই শুরু হয়েছে 99 সালে 1 অক্টোবর। জি, ডে 1 থেকে চ্যানেলাই একটা নতুনত্ব জিনিস এনেছিল যে টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনার। বাংলাদেশ টেলিভিশনে এখন অনুষ্ঠানের মানে ওই যে অ্যাঙ্কার, যেটাকে বলি আমরা স্টেশন অ্যাঙ্কার, তো আমরা স্টেশন অ্যাঙ্কারের কাজ তখন উপমাস করেছিল ভিডিও জকি যেটা। তো সেই ভিডিও জকিরা ওই প্রত্যেক দিন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের যার জন্মদিন থাকতো খুঁজে বের করতাম আমরা। খুঁজে বের করে ওই ভিডিও জকিরা অনুষ্ঠান উপস্থাপনা করছে, অর্থাৎ অনুষ্ঠানে ঘোষণা দিচ্ছে, একই সাথে ওই বিশেষ ব্যক্তিকে যার জন্মদিন তাকে এনে ওখানে কেক কাটা হচ্ছে। ওইটাই আস্তে আস্তে শেপ নিতে 2004-এ এসে পূর্ণাঙ্গ একটা অনুষ্ঠান হিসেবে আসলো তারকা কথন। শুরু হয়েছিল সিটি সেল তারকা কথন দিয়ে। সিটি সেল তখন প্রচণ্ডভাবে সহযোগিতা করলো এখানে, কারণ তারা মোবাইল টেলিফোনের। তো তাদের আমার খেয়াল আছে তারা টেবিলের উপরে তখন একটা আমাদেরকে একটা সসারের মতো 3 কোণা একটা ছিল, ওইটারই একটা বিশেষ ব্যাপার ছিল যে এইটা আবার কীরকম টেলিফোন স্পিকার। তো ওটা দিয়ে কথা শোনা যেত, খুব ডিস্টিংক্ট কথা শোনা যেত। তো যাই হোক, তো এইভাবে চলতে চলতে আজকে সিটি সেল তারকা কথন 21 বছরে আসলো। সিটি সেল না, এখন তো হচ্ছে আমাদের ফ্রেশ তারকা কথন। তো এটার একটা ক্লাসের দর্শকের কাছে এটার ব্যাপক চমক আছে। তখন শুরু যখন করেছিলাম তখন লিটারেলি চলচ্চিত্র এবং টেলিভিশনের তারকাদেরকে আনা হতো, কিন্তু প্রতিদিন একটা অনুষ্ঠান যখন চলছে আমাদের এই ছোট্ট দেশের ভিতরে এত তারকা তো নেই। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে নানান অঙ্গনের তারকা যারা, অর্থাৎ নেপথ্যে কাজ করছে, তাকে আমি নামে চিনি কিন্তু তাকে কখনো দেখিনি, সেও তারকা। জি স্যার, এরকম সব অঙ্গনের, মানে একটা ফুটবলার হতে পারে, একটা ক্রিকেটার হতে পারে, একজন যন্ত্রসঙ্গীত শিল্পী হতে পারে, একজন ভালো মিউজিশিয়ান হতে পারে, রেকর্ডিস্ট হতে পারে, সব থেকে একজন ভালো ক্যামেরাম্যান হতে পারে। এইগুলো যখন আসা শুরু করলো তখন লিটারেলি ওই মানুষগুলোকে মানুষ চিনতে শুরু করলো। যেমন টেলিভিশনে একজনের নাম আমরা আগে দেখতাম বাংলাদেশ টেলিভিশনে, লতিফা বানু সুগন্ধি, ভিডিও এডিট করতো,
জি স্যার। এত পপুলার নাম তার ছিল। মামুন ভাই খুব ভালো বলতে পারবে। মামুন ভাই খেয়াল আছে? লতিফা বানু সুগন্ধি, একে সবার মুখে মুখে নাম ছিল, কিন্তু একে তো কেউ দেখেনি কখনো। যখন তাকে দেখা হলো তখন লাগছে ইনি সেই লতিফা বানু সুগন্ধি। তো এইভাবে করতে করতে আজকে খালি একক তারকা না, এখন তো আমাদের সময়ের সাথে সাথে আমাদের আর্ট কালচারের জগৎটা অনেক বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে। হ্যাঁ, ঢাকায় প্রতিদিনই আর্ট কালচার রিলেটেড কোনো না কোনো ইভেন্ট হচ্ছে, তাই না? তো এই তারকাগত অনুষ্ঠানে কিন্তু ওইগুলো আসছে, ওই গ্রুপগুলো যারা করছে। জি স্যার। তো এটা খুব একটা মজার, আমার নিজের কাছেই আজকে 21 বছর লিটারালি একদম তারকা গঠনের, কিন্তু এটা আসলে টেলিভিশনে বাংলা চ্যানেল আর সৃষ্টির প্রথম দিন থেকেই ছিল, সেই হিসেবে 25 বছর। স্যার সেই গল্প একটু বলবেন নাকি ছোট্ট করে স্যার? প্রথম দিন থেকে বলতে এটা কি শুরু থেকে প্ল্যান হয়েছিল স্যার যে এরকম একটা অনুষ্ঠান হবে? হ্যাঁ, কারণ চ্যানেল আইটা এমন একটা চ্যানেল ছিল, আমরা প্রথম দিন থেকেই প্রতিটি অনুষ্ঠানের ভেতরে অডিয়েন্স পার্টিসিপেশনকে আমরা চেয়েছিলাম, যে অডিয়েন্স দেখছে, সে অংশগ্রহণ করতে পারছে এবং সে কথা বলতে পারছে। কীরকম ছিল যে তখন আমার খেয়াল আছে, আমরা প্রতিদিন তৌকির, প্রতিদিন বিপাশা, প্রতিদিন মামুনুর রশিদ, প্রতিদিন আবদুল্লাহ আল মামুন, অর্থাৎ আবদুল্লাহ বা মামুনুর রশিদ সাহেবের যতগুলো নাটক আমাদের কাছে আছে বা তৌকিরের যতগুলো নাটক আছে, সেই নাটকগুলোকে আমরা একখানে করে চপিং করে ছোট ছোট 40 মিনিট নাটককে 3 ভাগে ভাগ করেছি মনে করো। আজকে প্রথম পর্ব, কালকে তৃতীয় পর্ব। জি। তৌকিরের হয়তো 20টা নাটক বা তৌকিরের হয়তো 10টা নাটক, তৌকির মাস, তৌকির সপ্তাহ। এই করে নাটকের ভেতরে শুরু হওয়ার আগেই তৌকির বা বিপাশা বা মামুন ভাই এসে ওই দিন ওই নাটকটার গল্প বলতেন, নেপথ্যের গল্পটা বলতেন। নাটকটা শুরু হওয়ার আগে বলতেন কীভাবে যে এই নাটকটা শুরু করার সময় কী হয়েছিল, মানে মজার মজার গল্পগুলি, কোথায় গিয়েছিলাম, কীভাবে শুটিং শেষ হলো। এবং শুরু করার আগে একটা ছোট্ট একটা কুইজ রাখতো, যে বিপাশা বলছে যে আজকের পর্বে আমি কোথাও গিয়ে টিপ পড়েছি কিনা। এই যে টিপ পড়েছে কিনা, দর্শক হাঁ করে বসে থাকতো, কারণ সে দেখলেই তো সে চিঠির উত্তর দিতে পারবে। আর সে কি চিঠি মামুন ভাই, মানে জিপিওর ডিজি সাহেব একসময় এসে আমাদেরকে বললেন যে আপনারা এই জাতীয় আয়োজন করলে আমাদেরকে আগে জানাবেন, কারণ ওনাদের পোস্ট কার্ড একদম শেষ, মানে কারণ খালি সিম্পল একটা জিনিস, আপনি আপনার নামটা লিখবেন, প্রতিদিন তৌকির, টিপ পড়েছে হাঁ বা না, ঠিক চিহ্ন দিত। আমাদের সেই সিদ্ধেশ্বরীর মানে একটা ঘর ছিল, চিঠির পাহাড়, মানে প্রতিদিন আসছে। তো এটা বললাম এই কারণে যে ডে 1 থেকে চ্যানেল আই চেয়েছিল যে অডিয়েন্সকে রেখে একটি চ্যানেল চলবে, অডিয়েন্সের মতামত, অডিয়েন্সের ভালো লাগা মন্দ লাগা এগুলো সব। যে কারণে দেখবেন আজও যে আমাদের যে নিজস্ব চত্বরে যে এখনও যে সমস্ত পার্বণের আয়োজনগুলো হয়, এখানে তো আমাদের কোনো কারো বিধিনিষেধ নাই, যখন হয় তখন সবাই আসতে পারে। এবং স্যার আমরা চ্যানেলে তো স্যার বলেই স্যার যেখানে যা কিছু প্রথম সেখানেই চান। মামুন রশিদ স্যারের কাছে একটু জানতে চাইবো স্যার, আপনার সবসময় আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবসময় এসেছেন, আপনি নিজ থেকে এসেছেন, আমাদের ডাকেও সাড়া দিয়েছেন। আজকে কিভাবে মূল্যায়ন করবেন তারকা গঠনকে? হ্যাঁ, এটা তো একটা মানে আমি মনে করি যেটা তারকাদের সাথে দর্শকদের যোগাযোগের একটা চমৎকার জায়গা। এবং তারকারা অভিনয় করেন, যেমন কুণাল গান গায়, ও ক্রিকেট খেলে, এটুকু আমরা জানি। কিন্তু সবসময় সারা বিশ্বেই মানুষের কৌতূহল থাকে ব্যক্তিগত জীবনটা জানার, তার যে কথাগুলো সে তার কাজের মাধ্যমে প্রকাশ করতে পারে না সেই কথাগুলো জানার। এবং এর সাথে অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আমি যতবার তারকা কথনে এসেছি, একটা লোক খুব রেগুলার ফোন করতো, তিনি এখন আর নাই, হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি ফোন করে একটা বেখাপ্পা উটকো একটা উটকো প্রশ্ন করতো। আচ্ছা মামুন ভাই, আপনি এমনি উঠছেন কেন? এই ধরনের প্রশ্ন করতো। এবং এটা ওর মানে তার মানে সে একটা রেগুলার ভিউয়ার, সে শুধু আমাকে যে প্রশ্ন করতো তা না, আরো যারা আসতো তার পরিচিত বন্ধু বান্ধব, যে কোনো তারকা। জুয়েলার্স বলছিলেন কতদিন, জুয়েলার্স বলছেন যে উনি ফোন দিতেন। আরেকটা যেটা চ্যানেল আই সম্পর্কে আমি সবসময় বলে থাকি, যে চ্যানেল আই একটা নিছক টেলিভিশন স্টেশন না, তার অন্য অনেক ধরনের কাজের সাথে সে যুক্ত থাকে। যেমন এর জন্মদিনের কথা শাইখ সিরাজ উল্লেখ করলেন। আমার প্রতিটি জন্মদিনে, এবার তো বই বের করেছে, এর আগে এটা স্টুডিওতে হতো না, স্টুডিওর বাইরে কোনো একটা আইসক্রিমের দোকানে বা কোনো একটা উন্মুক্ত প্রান্তরে
বা শিল্পকলা একাডেমিতে যেখানে মঞ্চ আমাদের সেখানে গিয়ে করছে। এবং এটা হয় কি যে এটা বোঝাই যায় যে একটি চ্যানেল, মানে আমি নিজেকে তারকা বলতে চাই না, একটি চ্যানেল যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদেরকে ফলো করে, জি তার জীবন ফলো করে। চ্যানেলাই যেমন আমার মায়েরও ইন্টারভিউ নিয়ে আসছে, জি স্যার, জি সেখানে গিয়ে আমার মায়েরও ইন্টারভিউ নিয়ে আসছে। এবং এই যে অসাধ্য সাধনটা শিল্পীদের, মানে শিল্পীদেরকে মানুষের কাছে পরিচিত করা, বন্ধুত্বপূর্ণ করা। যেমন অনেক প্রশ্ন আসে, সেই হয়তো সেই পাবনা টেবুনিয়ার থেকে প্রশ্ন করেছে, অথবা সেই নোয়াখালীর কোনো প্রত্যন্ত গ্রাম থেকে প্রশ্ন করেছে। ওই লোকটি হয়তো আমার নাটকটা দেখে, কিন্তু তার একটা বহুদিনের আকাঙ্ক্ষিত একটা প্রশ্ন তার মনের মধ্যে রয়ে গেছে আমার সম্পর্কে। সেই প্রশ্নটি করলো, সেই প্রশ্নটির জবাব পেল সে। এটা কিন্তু একটা মানুষের স্যাটিসফ্যাকশনের জন্যে। যেমন আমিও স্বপ্ন দেখি যে ডাস্টিন হফম্যানের সাথে যদি আমার কখনো এরকম একটা ইন্টারাকশন হতো, আমি একটা প্রশ্ন করতাম যদি, হ্যাঁ, টম হ্যাংসের কাছে যদি একটা প্রশ্ন করতে পারতাম, আল পাচিনোর কাছে যদি প্রশ্ন করতে পারতাম যে আপনি ওই ক্যারেক্টারটা কিভাবে করলেন, সেই সুযোগটা যদি কোনো কারণে কোনো চ্যানেল বা কোথাও পেতাম, এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার হতো যে আমি ডাস্টিন হফম্যানের সাথে কথা বলেছি বা সোফিয়া লোরেনের সাথে কথা বলেছি। তো সেটা তো হয় না, কিন্তু আমাদের দেশে এই চ্যানেলটা সেই সুযোগটা আমাদের জন্য করে দিয়েছে। এক্স্যাক্টলি মন ভাই, আমি একটু আপনাদের কথা মনে এই কথাটা বলছি স্যার। জি, এটা কিন্তু সেই সময় যে আমরা যখন ওই যে ওই তৌকির বিপাশা বা প্রতিদিন ওই টিক চিহ্ন দেওয়া, শুধু কে টি পড়েছে কিনা, হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে তুমি চিঠি পাঠিয়ে দাও। চিঠি তো এরকম হাউস, তো ওখান থেকে ভাগ্যক্রমে একটা তোলা হতো। যিনি প্রথম হতেন সে হয়তো রাঙামাটির কোনো একটা স্কুল গোয়িং মেয়ে। আমরা কিন্তু তাকে যেদিন ফাইনাল পুরস্কার দেবো সেদিন কিন্তু তাকে ঢাকায় নিয়ে আসতাম, নিয়ে এসে বিপাশার সাথে তাকে একটা লাঞ্চের ব্যবস্থা করে দিতাম। ও আধা ঘন্টা বসে বসে লাঞ্চ করছে। অনেক বড় ব্যাপার স্যার ছিল। এটাই একটা টেলিভিশনের চেহারা হওয়া উচিত। এই যে আরেকটা ব্যাপার যেটা নাকি বিয়ন্ড, মানে ইসের কাজের, এই টেলিভিশনের তো একটা নিউজের দায়িত্ব থাকে, অনুষ্ঠানের দায়িত্ব থাকে, এবং এর মধ্যে একটা মার্কেটিংও আছে, সবটা মিলিয়ে ম্যানেজমেন্ট আছে, সবটা মিলিয়ে এই যে অন্য কিছু ভাবা, যেমন জন্মদিনগুলো ইসের রবীন্দ্র জয়ন্তী, নজরুলের জন্মদিন, এইগুলো এই ওপেন এয়ারে করা হয়। তারপর 16 ডিসেম্বর মাস তো একটা চ্যানেল আইতে একটা উৎসব মুখর মাস, প্রতিদিন অনুষ্ঠান থাকে। এবং স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে, যারা প্রায় এখন বিস্মৃতির মধ্যে চলে গেছে, অনেকে বেঁচেও নাই, আমিও সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন। তো এই যে এদেরকে নানাভাবে নানা রকমভাবে সম্মানিত করা, ডিসেম্বর মাসে, মার্চের 26শে মার্চকে কেন্দ্র করে অনুষ্ঠান করা, তো এই যে এইগুলো, এবং অনেক শিল্পীকে নানাভাবে সাহায্য করা। আমি শুধু আর্থিক সাহায্য তো করেই, এটা তো আছেই, আর্থিক সাহায্যের বাইরেও তার বেঁচে থাকার জন্য একটা প্রেরণার সৃষ্টি করা। একজন আর্টিস্টকে যদি আমরা, মানে সব আর্টিস্টের ভাগ্যে তো আর দিগন্ত মেলে না, স্টার হতে পারে না। অনেক ভালো শিল্পী আছে যারা স্টার হতে পারেননি, হ্যাঁ, তারে হয়তো এইখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে এনে এই তারকা কথনে তারা বহুজন এসেছেন, এবং আমি দু একজনের সাথে যুক্তও হয়েছি। তাদেরকে যে সম্মানিত করা, তারা বেঁচে থাকার জন্য একটা প্রেরণা তৈরি হয়ে গেল, যেটা রাষ্ট্রের করা উচিত, যেটা সরকারের করা উচিত, সেই কাজটি চ্যানেল আই করে থাকে। এবং আমাদের দেশের দুই একটি পত্রিকা সেটাও তারাও এই ভূমিকাটা পালন করে। আমরা মাঝে মাঝে খুব ক্রিটিক্যাল হই যে এরা বাইরে কেন, বিয়ন্ড তাদের কাজের বাইরে কেন এগুলো করে। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে খুব দরকার এই বিষয়টা স্যার, আরো শুনতে চাইবো আপনার কাছে, শুনতে খুব ভালো লাগছে স্যার। আমি কোনালের কাছে একটু আসবো। কোনালের প্রথম স্মৃতি এই তারকা কথন স্টুডিওতে, সেটা কি মনে আছে কিনা? প্রথম যেদিন এলেন আপনি এখানে বসলেন। সম্ভবত সেটা আমার সেরা কণ্ঠের সময়কালীন ওই পিরিয়ডে এসেছিলাম। সেরা কণ্ঠের ফাইনালের আগ দিয়ে একটা এপিসোড হয়েছিল টপ 7কে নিয়ে, তখন আমরা তারকা কথনে বসেছিলাম। কিন্তু তারকা কথন নিয়ে আমার স্মৃতি ইট গোজ বিফোর দ্যাট। প্লিজ সে ইট। কারণ আমার তারকা কথনের স্মৃতি একজন বাংলাদেশের
টেলিভিশনের শিল্পী হিসেবে না, একজন তারকাকথনের ফ্যান হিসেবে। আমি তো একজন প্রবাসী বাঙালি ছিলাম এবং কুয়েতে বসে যে তারকাকথন দেখতাম, একেবারেই একজন দর্শক হিসেবে আমার কাছে তারকাকথনটা একটা বিশেষ উপহার মনে হতো। কারণ এই যে বললেন আমাদের দুজন স্যার, এই কথাগুলো বললেন যে তারকার সঙ্গে দর্শকের সঙ্গে মেলবন্ধনের যে ব্যাপারটা, তো তুমি বুঝতেই পারছো যে প্রবাসী দর্শকের তো এই ব্যাপারটা আরো বেশি থাকে, মুখিয়ে থাকে, তারা কিন্তু মুখিয়ে থাকে। তো আমরা প্রবাসে বসে থাকতাম, তারকাকথন আসবে এবং আমরা আমাদের প্রিয় তারকার কথা শুনবো। কোনোদিন ফোনে তো পেতামই না, তো বৃথা চেষ্টা, কিন্তু এই যে এই জিনিসটা দেখতে পেতাম, জানতে পেতাম কোন সেলিব্রিটি, কোন সিঙ্গার কিসের উপরে পড়াশোনা করেছে, এটাও তো আমার জন্য একটা অনুপ্রেরণা। স্যার তো বললেন। হ্যাঁ, তো এটা আমার কাছে খুব ভালো লাগতো। এবং তারপরে তো আমি সেরা কণ্ঠের একজন হয়ে এখানে এসেছি, আমার সৌভাগ্য হয়েছেন। আমার যারা আইডলাইজ করি যাদেরকে, তাদের সঙ্গে আমার এই তারকাকথনে বসার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা তারকাকথনের কাছে, চ্যানেল আইয়ের কাছে। এবং আজকে আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদ বলছেন আল পাচিনোর কথা, আমার পাশে বসে আছেন। আমি আল পাচিনো, আমাদের আল পাচিনোর চেয়েও বড় যিনি, তার পাশে বসে আছি। তো এটাও তো আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো কংগ্রেচুলেশনস তারকাকথন, রুমা আপু এবং এন্টায়ার টিম, সোহেল হাকিম ভাই সহ সবাইকে। চমৎকার একটি অনুষ্ঠান, এত বছর ধরে টেনে নেওয়া খুবই 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 টাফ একটা ব্যাপার, খুবই কঠিন। রুমাপুর ব্যাপারে কথা বলতে আরেকটা এপিসোড লাগবে। হ্যাঁ, মানে প্রতিদিন একটা অনুষ্ঠান ধারাবাহিকভাবে এভাবে সুন্দর করে উপস্থাপন করা খুবই কঠিন একটা ব্যাপার। এবং সবচেয়ে ইয়ে হচ্ছে যে ম্যানেজমেন্ট বিরক্ত হয়ে কখনো বন্ধ করে দেয়নি যে এটা আর করবো না, ঠিক মতো আসে না, অমুক না তমুক না, এই ক্রাইসিস তো হয়। জি স্যার, তারপর আমরা উঠতে উঠি স্যার, কোনো না কোনো আপনাদের কারণে আমরা উঠতে পারি স্যার, সব ঠিক থাকে শেষটাই গিয়ে। জাভেদ ওমর বেলিম, আপনার কাছে আসবো, আপনার প্রথম স্মৃতি এবং যদি তার কথা সম্পর্কে। রুমা আপাকে বলতে হবে যে আমার মনে সবচেয়ে বেশি মানে তারা কথা আমি আসছি আমার কাছে মনে হয়, আমি জানি না। আসলে আমি মানে অলওয়েজ বাংলাদেশে যেটা সবাই বলছিলেন যে সেক্টর, হয়তো ক্রিকেট একটা এমন পর্যায়ে চলে গেছে বা 90s-এর 80s-এর ফুটবল এমন জায়গায় চলে গিয়েছিল যেটা সবাই এটা নিয়ে মাতামাতি, বাট সাধারণ যারা লাইক টিটি প্লেয়ার, লাইক সাঁতারু, লাইক অ্যাথলেট, ওদেরকেও এটা ওদের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ রেসপেক্ট এর মধ্যে কিন্তু প্লেয়ারদের, ইকোনমি, গায়ক গায়িকা সবাই, ওরা কিন্তু পয়সা তো সবারই দরকার, কিন্তু ওই রেসপেক্টটা দেওয়া একটা যখন এই তারকাকথনে আসে, তার সম্বন্ধে যখন তার ফ্যামিলি, তার ফ্যান্সরা দেখে, একটা বিরাট ব্যাপার। যেমন সুবর্ণা আপা আর হুমায়ুন ফরিদি, এদের আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমি সারাক্ষণ, আমার ভাই তখন উনি মারা গেছে, সস্তিতে কাজ করতেন, ওরা সবসময় যেতেন, বলে জাভেদ বলিস তো এটা কেন, এটা কেন, ওর মাধ্যমে জাভেদ ওরা খুব কম কথা বলে, কিন্তু উনিও সাধারণ মানুষ, তখন মেগা স্টার। তখন ওই ফরিদি সুবর্ণা পরে এমন হয়েছে, ওনাদের সাথে আমার এমন বন্ধুত্ব যে আমার হলুদে, আমার বিয়েতে সব কিছু, ওইটাই যারা সাধারণ দর্শক ওদের কাছে যেটা কত ইম্পর্টেন্ট, হয়তো আমরা ইজিলি পেয়ে যাই মামুন ভাইকে, সিরাজ ভাইকে, কুণালকে, এই কুণাল কই ওয়ার্ল্ড কাপ দেখতে আসেন, তাই না? কিন্তু অন্য সাধারণ মানুষ যারা, ওরা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেয়। আর চ্যানেল আই বা তারকাকথন আজকে এই পর্যায়ে আসছে, এটা কিন্তু একটা মানুষকে রেসপেক্ট দেওয়া, যে সাধারণ মানুষ সবাই কিন্তু চায় যে বড় মাপের মানুষকে আনা, সবাই যে চিনে, নন ফেজ, এটা মানে সরি টু মাই ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামটা চলবে না, তুই কারে নিয়ে আসছো। কিন্তু এই তারকাকথন হচ্ছে কি একদম ক্ষুদ্র একটা আর্টিস্ট, বাচ্চা যে সুন্দর আর্ট করে বা একটা সুন্দর বাউল গান গায়, যেটা এর আগে আমরা দেখেছি, এটা হচ্ছে আমার কাছে খুব ইমপ্রেস। আর আরেকটা হচ্ছে অলওয়েজ আমরা বিশ্বাস করি যে কোনো জিনিস কনসিস্টেন্ট, তাহলে একটা প্রোগ্রাম 21 বছর ধরে চলাটা ইজ নট ম্যাটার অফ জোক। সপ্তাহে 6 দিন চলে, সপ্তাহে 6 দিন চলে, মানে এটা মানে যেমন আমি একটা উপস্থাপনা করেছিলাম ওয়ার্ল্ড কাপের সময়, ও যাদের গেস্ট, আমি ভাই গেস্ট তো আমি ঠিক করতে পারবো, গেস্ট আপনারা ঠিক করবো, আমি উপস্থাপনা করবো, কারণ গেস্ট খোঁজা কি চ্যালেঞ্জিং, আমি জানি না রুমা আপা কিভাবে করে, সত্যি কথা 6টা একদম ভাই আসতে হবে, এটা যেমন আমি আজকে আমার অফিসে মিটিং ছিল, রুমা ভাই কালকে আয়, আমি রুমা আপা আচ্ছা একটা পরে করলে হয় না অফিস, আমি হয় 100 গেলে এই আমি আসলাম, যেহেতু রুমা আপার সঙ্গে পরিচয়, বা সাগর ভাই, সিরাজ ভাই সবাই আছে, তো ওই জন্য। তারপর স্যার এখানে এখনো কানে ভাষা সহন সপ্তাহে বোধ হয় মাস্টার, ওই ওয়ার্ডগুলো এই ভদ্রলোককে আমি তখন কোশ্চেন করছি, বা ফরিদ ভাই লাস্টে আমাকে বলতে বাধ্য হইতো, আমি ওনার সঙ্গে রাত্রে যেতাম, ওনার সাথে আড্ডা মারতে, দর্শকদের কৌতূহল সবসময় ছিল, হ্যাঁ বেলিম ভাই কী চান আমার থেকে, বেলিম কী চাও আমার থেকে, কারণ সারাক্ষণ প্রশ্ন করে থাকেন। আমার প্রতিটা স্টারের দেখা এখন স্টিল, সেটা কুণাল হোক বা যে কী করে, কৃষি কোথায় কোথায় যায়, যেমন আজকে ওয়ার্ড শুনলাম, আমার ছেলেকে গিয়ে বলবো এই খাওয়ার প্যাটার্নটা আলটিমেটলি চেঞ্জ হবে,
আলটিমেট চেঞ্জ হইতে হবে, কারণ আমার মতো লোক পুরান ঢাকার মানুষ মানে নিহারি বিহানি খায় অভ্যাস, ও চেঞ্জ করে দিচ্ছে। একদম। তো ওই জন্য আমার কাছে মনে হয় তারকা কথন যে কনসিস্টেন্ট অ্যান্ড রেসপেক্ট দ্য পিপল অর দোজ আর রাইজিং স্টার অর প্রমিজিং স্টার, ওইটা খুব ইম্পর্টেন্ট। একদম সহমত। এবং বিলিম্বের শুধু তাই নয়, স্যাররা বললেন এবং কোনালও বললেন যে বিভিন্ন অঙ্গনের আমরা সেটাই দেখতে পাচ্ছি যে তিনটি অঙ্গনের সফল মানুষ আমাদের সঙ্গে বসে আছেন। আজকে গেস্ট অফ অনার হিসেবে স্যার আছেন আমার পাশে, তিনিও আমাদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলোতে বসেন এই জায়গাটিতে তার কথাগুলো বলতে, এবং সেই জায়গাটিতে আমরা ভীষণ আনন্দিত হই, ভীষণ আমরা কি বলবো এনলাইটেন্ড হই, এবং আমাদের অনেক বড় একটা কি বলবো আর্কাইভ তৈরি হয়েছে। সেই আর্কাইভ থেকে একটু দেখাতে চাই দর্শকদেরকে আজকে একটু অন্যরকম করে। চলুন প্রিয় দর্শক। অভিনয়টা কিন্তু কিরকম একটা সহজাত ভাবে চলে এসেছে। আব্দুল্লাহ মামুন এবং আমার মা দুজন মিলে বুঝেছিলেন যে একে দিয়ে কিছু একটা হবে। এখন অভিনয় করছি। ওই গল্পটি ছিল হুমায়ুন আহমেদ। আমরা রাজনীতিবিদদের বাইরে অন্যান্য পেশার ব্যক্তিবর্গ কিন্তু নিয়ে আসছি। সবসময় মমতাময়ী নরম চরিত্র করি, তাহলে কোনো ভ্যারিয়েশন নেই। যে কটা দিন আছে ভালো অভিনয় করি, সৎ অভিনয়। আমি যখন বাসে ফিরছিলাম তখন পকেট মার আমার 30 টাকা নিয়ে গেছে। আমরা না দেখে আমি না বিমোহিত, কাজেই আমি অনুষ্ঠান দেখি প্রতি মুহূর্তেই আসলে আমি বাংলাদেশকে মিস করি। দ্য নটিয়াস গার্ল ইন স্কুল, ওই বইটা পড়তাম আর মনে হতো যে আমি বোধহয় ওই মেয়েটা। মানুষ এরকম ছবি আঁকতে পারে, তখন আমার ইচ্ছা হতো যে আমি ওরকম আঁকি। বড় পর্দায় দেখার যে মজাটা এখনো জানি কোথায় একটু ফিকি হয়ে গেছে। ভালোবাসাটা সবচেয়ে বড় জিনিস জীবনে। যতক্ষণ তুমি পলিমৃত্তিকার মতো শস্যময়, ততক্ষণ আমিও তোমার। দর্শকদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। আমার এই বিশেষ দিনে স্পেশালি আপনাদের সামনে আসতে পারার জন্য। হ্যালো হ্যালো, কার সাথে কথা বলছি আমরা? আমি একটু দাদার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি দাদার খুব বড় একজন ভক্ত। কত বড়? বলো ভাই মা ভই মা ভই। যারা ফোন করে তারা কত ভালোবাসে। আমার নাম হুমায়ুন আহমেদ। আসসালামু আলাইকুম। আপনার শুভ জন্মদিন। মনে কি পড়ে না একবার যদি কেউ ভালোবাসতো। বহুব্রীহিতে আমি মামার রোলে অভিনয় করেছিলাম এবং আমাকে সবাই মামা ডাকতো, আমার নাম কেউ জানতো না। একজন অভিনেতা না হলে আপনি কি হতেন? ক্রিকেটার, ফুটবলার। সিলটা এখানে আছে কনফার্ম, রাইট? দেখুন ছোট, একদম ছোট নাই। প্রথম ছবিতে আপনার বিপরীতে কে ছিলেন, নায়িকা হিসেবে কে ছিলেন? কবরী। একদিনে একবারে এক সময়ে এক জীবনে রবীন্দ্রনাথকে চেনা যায় না। নজরুলের গানকে সমর্যাদায় প্রতিষ্ঠিত করার মতো আমরা নজরুলের গানের সংরক্ষণ করতে পেরেছি। হ্যাঁ ভাইয়া, খুব ভালো আছে। জয় দিন জয় একাকী। Especially Masood Rana, because the way you presented yourself in that film, oh my god. যে আমাকে ইচ্ছে করেছে আমি তার, আর যে আমাকে ইচ্ছে করেনি আমি তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম এই জাতির জন্য। সেদিন ঘুমায়ে ছিল যে মুকুল। এই স্বপ্নের জায়গায় সবসময় ছিল শিল্পী হওয়ার। নায়ক ফারুক আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে। আপনি ভালো আছেন? জি ভাইয়া, জি ভাইয়া। টিমের দোষ দিয়ে বা প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই। প্রেমের সূত্রটা জানতে চাচ্ছি। বাংলাদেশের লেখক হিসেবে আমি গর্ব অনুভব করছি। টেলিভিশনের একটা ভয়ানক প্রভাব ছিল তখন দেশের উপর, সমাজের উপর। তিনি হলেন আলোকিত মানুষ, মানুষ গড়ার কারিগর। আড্ডা দিতে আপনার কেমন লাগে? আড্ডাই তো দিলাম সারা জীবন, আর তো কিছু করি নাই। জোছনাই আমি কিছু কাশি ফুল। সবার জীবনে প্রেম আসে। পরিচালনার কাজটা যদি আমি প্রেম দিয়ে করি তাহলে সফল হওয়া সম্ভব। থ্যাংক ইউ। সবার সাপোর্ট কিন্তু আমার দরকার একটা ভালো কাজের জন্য। জি বলেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা রাজাকারের চরিত্রে অভিনয় করি। আমি
চেষ্টা করি যে সবসময় কুল থাকার এবং আমার যে স্ট্র্যাটেজি যেগুলো প্ল্যান আমার এবং টিমে সেগুলোকে কম্বিনেট করে যাতে একটা সাকসেস জানা যায়। আমি যে বোলিংটা করতে পারি তা আমি মনে করি সেদিন কোনো ব্যাটসম্যানই আমার কাছে কিছু না। 100% আমাদের নিজেদের ক্যামেরায় ধারণকৃত এই ছবিগুলোই কিন্তু আমরা দেখাই। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। বয়সের সাথে তারুণ্যের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আসুন দেশটা মা, দেশটাকে ভালোবাসি আর এই দেশের মানুষগুলোকে ভালোবাসি। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে পৃথিবীর 6টি মহাদেশে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিটিসেল তারকা কথনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমরা স্টুডিওতে নেই, আজকে আমরা স্টুডিওর বাইরে চলে এসেছি। সিটিসেল তারকা কথনের আজকের আড্ডাতে একটু অন্যরকম কেন হবে জানেন তো? আজকে আমরা একটি গ্রামে চলে এসেছি আর এই গ্রামের নাম শাকিন সারিসুরি। লাভলু ভাই এখানে আছেন। লাভলু ভাই অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু। মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করে, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারিসুরি। আমাদের ভবের হাটের গ্রাম আছে, গ্রাম্যতা নেই। মাসুম রেজার ডায়লগ তো অসাধারণ। লাভলুর সঙ্গে প্রথম কাজ করছি এবং সব মিলিয়ে আমি শেষ যেটা বলবো সেটা যে আমাদের দেশে এখন একটা গোলকিপার দরকার। এই অঞ্চলের চ্যাম্পিয়ন মেয়েদের প্রাইভেট মাস্টার। এরকম একটি আয়োজনের কথাই হয়তো মামুন স্যার বলছিলেন একটু আগে, আউটডোরে এরকম একটি আয়োজন হয়েছিল এবং প্রিয় দর্শক এই 21 বছরের অল্প একটু আমরা দেখাতে পেরেছি। হয়তো এরকম অনেক বড় আর্কাইভ আমাদের কাছে রয়েছে এবং পুরো আর্কাইভ জুড়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আগামীতে থাকবেন সেই প্রত্যাশা করি এবং অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের সবার প্রতি আরও একবার এই মাঝখানটিতে। আমি আবার একটু কোনালের কাছে যেতে চাই। কোনালের কাছে অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, আমরাও তো অনেক এখানে আলোচনা করেছি, আমাদের অনেক আবেগ রয়েছে, কেঁদেছি, হেসেছি এখানটাতে বসে, এই সেটে বসেই। আমি একটু স্যারকেও জিজ্ঞেস করতে চাই, স্যার কি মনে হলো দেখে আজকে এই আয়োজনটি ছোট্ট করে যে দেখলাম? এটা দেখে আমার তো যথেষ্ট দীর্ঘশ্বাসের কারণও আছে। কারণ হলো যে এখানে আমার অনেক বন্ধু তারা এখন নেই, এবং এই যে স্মৃতিকে ধরে রাখা যে কাজটি চ্যানেল আই করছে বা এই অনুষ্ঠানে যেটা হচ্ছে, যে এত স্মৃতিকে ধরে রাখা এবং সবসময় কিছু উদ্ভাবনের চেষ্টা করা। যেমন এই যে একটা লাস্ট এক দেখলাম যে সালাউদ্দিন লাবলুর শাকিন সারিসুরি সেটে গিয়ে ওখান থেকে তারকা কথন প্রচার হয়েছিল, আমি ছিলাম ওখানে। তো এইরকম মোবাইলে করা হয়েছিল স্যার, তখন টেকনোলজি অনেক সহজ ছিল না আসলে। আলী জাকের একটি জন্মদিন আলী জাকের অফিসে গিয়ে করা হয়েছিল। আলী জাকেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার একজন বন্ধুকে চাই, কাকে চান? ও বলছে মামুনকে চাই। তো শেষে আমি শুনেই আমি গেলাম সেখানে এবং এমন আয়োজন হলো, ওখানে অনেক কথাবার্তা হলো যে শেষে একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হলো। আমরা মনে হয় যে অনুষ্ঠানে শেষে আমরা কেঁদেছিলাম, কিন্তু তখন সে জীবিত, তার এই সব ক্যান্সারও হয়নি, কিন্তু পরবর্তীকালে তো সে বিদায়ই নিল আমাদের কাছ থেকে। এখানে অনেকের সাথে আমি দীর্ঘ সময় কাজ করেছি, অনেকের সাথে তারা চলে গেছে, কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল যে স্মৃতি আমাদের নিজেদের স্মৃতিতে তো থাকেই, কিন্তু এইভাবে ডকুমেন্টেশন থাকলে এবং যে আর্কাইভের কথা তুমি বললে, বিশাল আর্কাইভ, এই আর্কাইভটাই হয়ে যাবে একসময় বাংলাদেশের মানুষের স্মৃতির একটা চমৎকার জায়গা, সেটা একটা হবে। আর এরকম একটা বিষয়কে ধরে রাখা বাঙালি মুসলমানের কিন্তু ধরে রাখার ঐতিহ্য নাই। আজকে একটা, কালকে একটা। আজকে একটা লেখায় লিখছিলাম যে আমাদের দেশের সব কিছু হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট, সুদূর প্রসারী চিন্তা নাই। আমাদের দেশে ভিশনারির খুব অভাব। তো এই যে সুদূর প্রসারী 21 বছর, এবং আমি প্রত্যাশা তো করি যে যতদিন চ্যানেল আই থাকবে ততদিন এই অনুষ্ঠানটি থাকবে। অসংখ্য মানুষের স্মৃতিকে
ধারণ করে রাখবে, তাদের জীবনকে ধারণ করে রাখবে। এবং যদি এখনই আমার মনে হয় যে কারো একটা ক্লিপস দরকার, আমি তারকা কথনের কাছে চাইলেই সেটা পেয়ে যাব। হ্যাঁ, তার যাপিত জীবনের এবং ওই সময়কার যে মুহূর্তগুলো সেগুলো পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদেরও কিছু সহযোগিতা করা দরকার। যেমন অনেকে খুব উন্নাসিক, এই ধরনের অনুষ্ঠান বা টিয়ে ব্যাপারে সময় নেই, অমুক তমুক। কিন্তু এই যে জাবেদ ওমর এসছে, ওকে দেখেছি আমি যে সব সোশ্যাল অ্যাক্টিভিটিতে উপস্থিত থাকে। আমি ওর সঙ্গে অনেক বাচ্চাদের অনুষ্ঠানে গিয়েছি, ছবি আঁকার অনুষ্ঠানে গিয়েছি। তা এখন ক্রিকেটাররা খুব ব্যস্ত, সেরকম ক্রিকেটারদের মধ্যেও কারো কারো উচিত হবে এই ধরনের অনুষ্ঠানে এসে মানুষকে অনুপ্রাণিত করা। গায়ক গায়িকাদেরও, তারাও খুব ব্যস্ত ডেফিনেটলি। আমাদের নাটকের স্টাররাও খুব ব্যস্ত, তারা সময় পান না। জি, কিন্তু এই সময়টা করে নিতে হয় এবং এটাকে সহযোগিতা করতে হবে যে যাতে নাকি সঠিক মানুষটি এখানে আসে। দরকার হলে আমাদের বলতে হবে অমুকের একটা, আমি বলে থাকি মাঝে মাঝে, অমুকের একটা ইয়ে করো তোমরা। জি স্যার, তারকা অমুককে নিয়ে একটা তারকা কথন করো, নট মি। জি, আমাকে তো ডাকোই তোমরা, কিন্তু আরেকজন এইরকম তাকে নিয়ে একটু করো স্যার, যাতে তার জীবনটা প্রাণিত হয়, জীবনটা অনুপ্রাণিত হয়। জাভেদ ওমর বেলিম, আপনার কাছে আসবো। আপনার কেমন লাগলো এই পুরো ক্লিপটা দেখে? আসলে না, অফকোর্স আমি অলওয়েজ বলি যে মানুষ হাতে বলে যে পাস্টকে ইউ ক্যানট চেঞ্জ ইউর পাস্ট, বাট অলওয়েজ আপনি পাস্ট থেকেই আপনি ইন্সপায়ার হবেন। একটা প্লেয়ারের যখন বা একটা গায়িকার, কুনাল যদি আজকে বেস্ট গায়িকা হয় তো তার গান গাওয়া তো সে মানে ভবিষ্যতে পায়। তো এই টাইপের আর্কাইভ বা যেটা বললাম খুব ভেরি ইম্পর্টেন্ট স্মৃতি। আজকে এখান থেকে অলমোস্ট আমাদের মানে মেগা স্টাররা চলে গেছে। যদি ফরিদি ভাই বলি, তাদেরকে আমি ক্লোজলি চিনি, আলী জাকির সাহেব, আমাদের রাজ্জাক সাহেব। ওই একটা জায়গা থেকে আমার মনে হয় এটা ভেরি মাচ ইন্সপায়ার্ড। হয়তো আজকে আমরা সবাই এটা দেখছি নর্মাল মনে হচ্ছে, বাট একসময় হয়তো এটাও আমাদের ফ্যামিলিকে এটা খুব ইম্পর্টেন্ট দিবে, ওয়াও ওই একটা জায়গা। আর আমি অলওয়েজ যখন আজকে সকালে আমি দেখছি, আমি জিজ্ঞেস করলাম রুমাপাকে কে আসতেছে, মামুন স্যার, শেষ ভাই, মিসকান, আমি জানি ওনারা কথা শিল্পী, রাইটার। আমাদের কথা বেফাস কথা না বের হয়ে যায়, কেন এত গুছিয়ে এত করে বলে। কুনাল আমরা ঠিক আছে গান গাই, মাঠে খেলি, আর আমরা তো ফ্রন্ট অফ মিডিয়া এত গুছিয়ে কথা বলতে পারবো না। ওনার কথার সামনে ন্যাচারালি পানসে মারবে। তারপরে আমি অলওয়েজ একটা কথা বলি যে এই টাইপের আর্কাইভ বলেন বা এই তার কথা বলেন, অলওয়েজ যতই পয়সা হোক রেসপেক্ট, আমি সবসময় বলি ওই রেসপেক্ট। আমি যেমন প্রতিটা অনুষ্ঠানে যাওয়ার আগে একটু চিন্তা করি যে রেসপেক্টটা কতটুকু পাবো। তো ওইটা প্লেয়ারদের জন্য, আর্টিস্টের জন্য, লেখকের জন্য, কারণ আমাদের এখানে মানে সরি টু মাই ল্যাঙ্গুয়েজ, রেসপেক্টটা দেয় তার ইকোনমিক্যাল দেখে। এটা তো ওইটা সে অনেক বড় রাইটার, কিন্তু সে ইকোনমিক্যালভাবে সে এভাবে পয়সা কামাইতে হবে। বা অনেক বড় প্লেয়ার, ছোট লেভেল সাঁতারু, অ্যাথলেট। একদম শেষ দিকটা চলে আসছে, আমরা শুনতে চাইবো আরো নিশ্চয়ই। আজকে ওয়ার্ল্ড কাপের অবস্থা কি বলি ভাই, যদি বলেন। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ হচ্ছে বাংলাদেশ টিম আমার মনে হয় প্রথম এই ওয়ার্ল্ড কাপে অনেক কনফিডেন্স নিয়ে যাচ্ছে না। আচ্ছা, এটা একটা ব্যাড নিউজ। বাট যদি প্লেয়াররা এভাবে চিন্তা করে তাহলে আরও ব্যাড নিউজ হবে। আমার বিশ্বাস প্লেয়াররা এভাবে চিন্তা করে না, প্লেয়াররা পজিটিভ ফ্রেম মাইন্ড নিয়ে মাথায় নামবে। স্টিল আরও ওয়ার্ল্ড কাপের কিছু প্রিপারেশন আছে, 3টা ম্যাচ খেলবে ইউএসের সাথে, আরও প্র্যাকটিস ম্যাচ আছে। ওটা নিয়ে যেভাবে গিয়েছে ভালো সেফে যায়নি। বাট যদি ওখানে এই পারফর্মগুলো বিফোর ওয়ার্ল্ড কাপ যদি ভালো করে T20 ফরম্যাট, রেশিওটা কম, অলওয়েজ ভালো খেলার চান্স থাকে, তাহলে অবশ্যই যদি ওই রেশিওটা পজিটিভ চিন্তা করে নামে অবশ্যই ভালো করা সম্ভব। আর যেহেতু একটু মনে হচ্ছে যেটা আমরা ভাষায় বলি ফাঁসা উইকেট, স্লো উইকেট হবে, স্লো উইকেট জন্য বাংলাদেশের জন্য ভালো হবে। আমি চাই এইটাই স্লো উইকেট হওয়াতে বাংলাদেশের জন্য ভালো হোক, এই বিশ্বকাপ T20টা ভালো খেলুক। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনালের কাছে জানতে চাইছিলাম যে কেমন লাগলো ভিডিওটা দেখে? খুবই নস্টালজিয়া, মানে একদম একটা মাত্রই এক কথা, এবং এত সুন্দর একটি অনুষ্ঠান এবং এত বড় একটি আর্কাইভ চ্যানেলের কাছে আছে এই তারকা কথনের মাধ্যমে। অসাধারণ গুজবাম্পস হচ্ছিল আসলে দেখে, অনেক বড়, আমরা জানি আসলে অনেক বড়। হ্যাঁ, তো আমি দেখছিলাম অনেক অঙ্গনের তারকারা এখানে এসেছেন। আমার তো বারবার তাকিয়েছিলাম যে আমার বিশেষ করে মনে পড়ছে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের কথা। তার সঙ্গে আমি চ্যানেলের আরেকটি অনুষ্ঠানেও আমার বসার সৌভাগ্য হয়েছে, মানে তার লেখা গানগুলি গাওয়ার। তো তারকা কথনেও তাকে একটু করে দেখলাম, আমার এত ভালো লাগলো। ধন্যবাদ তারকা কথন আরেকটি বার। আমি গাজী মাজহারুল আনোয়ারের কথা বললে আমার বন্ধু,
আমাদের বন্ধু, মানে বহু বছর ধরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা। উনি গান লিখতেন, আমি নাটক লিখতাম। তো ওনার সাথে এই তারকা কথনেই আমি আর উনি একদিন বসেছিলাম, জি, এবং সেটা একটা স্পেশাল প্রোগ্রাম। আমি আর উনি ছিলাম, এবং সেটা বোধহয় 22 মিনিট 25 মিনিটের নয়, একটু বেশি, অনেক বড় প্রোগ্রাম। উনি সেই বছরই পেলেন কি একটা পুরস্কার পেলেন। জি, এই পুরস্কারটা আমার মনে নেই। পুরস্কার পেলেন, এই তখন সেই উপলক্ষে বসেছিলাম। তো তার সাথে দেখা হলেই, মানে ওই যে দেখা হলে যে উষ্ণতার বিনিময় আমাদের, এটা জড়িয়ে ধরা, বুকের জড়িয়ে ধরা, এগুলো হতো সবসময়। আমার সাথে খুবই, তারপরে সখ্যতা, এক ধরনের আত্মীয়তাও হয়ে গিয়েছিল ওর সঙ্গে। তো মানে কিন্তু আজকে যখন দেখছি যে সে নাই, আমি আছি, পৃথিবীটা কি একটা রহস্যময় জায়গা। হ্যাঁ, এই আলী জাকের আর আমরা একসঙ্গে বাংলাদেশের থিয়েটার শুরু করলাম, নিয়মিত নাট্যচর্চা 1972 সালে। মুক্তিযুদ্ধে আমরা একসঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলাম। কত স্মৃতি জীবনের, কিন্তু ও চলে গেল, আমি রয়ে গেলাম নিঃস্ব। আলহামদুলিল্লাহ। তো আমি একটি প্রস্তাব দিতে চাই আজকে, যেটা শ্রদ্ধেয় মামুন রশিদ স্যার বললেন। আমরা এরকম তারকা কথনের কাছে আজকে 21তম ইয়ারে, হ্যাঁ, তার জন্মবার্ষিকীতে আজকে একটি প্রস্তাব দিই, শ্রদ্ধেয় শাইখ সিরাজ যাচ্ছেন এখানে, যে আমরা তাহলে টম হ্যাঙ্কস এবং শুধু মামুন রশিদকে কোনোদিন একসাথে বসাতে পারি কিনা, এটা শ্রোতা হিসেবেও এবং দর্শক হিসেবে তারকা কথনের একটি আমি প্রস্তাব দিই। আমরা গ্লোবাল ভিলেজে থাকি, হতে পারে। হ্যাঁ, অফ কোর্স, গ্লোবালাইজেশনের সময় এখন সেটা করেও ফেলতে পারে, হতে পারে। জেনারেল পক্ষে কোনো অসম্ভব কিছু না, সেটাই করেও ফেলতে পারে। কোথাও যদি ক্লিপটা দেখেও ফেলে, টম হ্যাঙ্কস হতে পারে স্যার এরকম। এখন তো স্যার ল্যাঙ্গুয়েজ সব একই হয়ে গেছে। স্যার, আপনি এক্সপেরিয়েন্সের কথা বলছিলেন, এবং সিরাজ স্যারকে স্পেশালি একটু মানে ধরিয়ে দিতে চাই সূত্র দিয়ে, সেটা হচ্ছে যে অনেক চেহারা, অনেক কিশোর চেহারা পরিণত হয়েছে এখন, অনেক বড় সেলিব্রিটি হয়েছে স্যার এই সেটে বসেই। সেগুলো দেখতে স্যার কেমন লাগে স্যার? আর্কাইভে দেখে কেমন লাগে স্যার? আর্কাইভ নিঃসন্দেহে ভালো লাগছে। আমি ওইটুকু না বলে আমি আমার টেলিভিশন কর্তৃপক্ষ একজন হিসেবে সেটাকে ওইভাবে দেখি না। আমার কাছে বা আমাদের কাছে মনে হয় যে টেলিভিশন যেই প্রতিজ্ঞা নিয়ে সৃষ্টি হয়েছিল, যে এটা সোসাইটিকে এনরিচ করবে কালচারালি সর্ব বিষয়ে, এবং এটা একটা ড্রয়িং রুম মিডিয়া। তো এখানে টেলিভিশন শুদ্ধ আচরণ করবে দর্শকের সাথে, এটাই টেলিভিশন ক্যারেক্টার। কিন্তু ডিজিটাল মিডিয়ার কারণ এগুলি সময়ের হাওয়া, এগুলো আসবে যাবে, কিন্তু টেলিভিশনের জায়গায় থাকবে। আমার প্রশ্নটা, আমি কথাটা এই কারণে বললাম যে একটি অনুষ্ঠান টেলিভিশনে দেখানোর জন্য নির্মাণ হলো, অনুষ্ঠানটির কোনো ভেতরের অন্তঃসার শূন্য, এগুলো টেলিভিশন অনুষ্ঠান কখনই হওয়া উচিত নয়। টেলিভিশনের প্রত্যেকটা অনুষ্ঠান হতে হবে সোসাইটির কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ব্যক্তিকে, কোনো না কোনো গোষ্ঠীকে বা কোনো না কোনো ক্লাস অফ পিপলকে তার জায়গা থেকে তাকে প্রশিক্ষিত করবে, আদব কায়দা শেখাবে। একটা সময় ছিল টেলিভিশনে হাত নেড়ে কথা বলাটাই বেয়াদবের মনে হতো। আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে বিষয়টা এরকম ছিল এক সময়, তাই না, যে বেয়াদব হাত নেড়ে কথা বলে। কিন্তু সময়ের সাথে 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 এই জিনিসগুলো মানুষের প্রাত্যহিক ইসের মধ্যে চলে এসছে। টেলিভিশনে কোনো সময় ভাই বলা যায় না, জনাব বলতে হবে অথবা মিস্টার বলতে হবে, এটা শুদ্ধাচার, শিষ্টাচার এটা টেলিভিশনের। কিন্তু আমরা টেলিভিশনকে এত সহজ করে ফেলছি, এটা ক্ষেত্র বিশেষে ওনার সাথে আমার বিশাল অন্তরঙ্গতা আছে ব্যক্তি জীবনে, কিন্তু আমি টেলিভিশনে ওই মামুন ভাই এটা বলতে পারি না, এটা টেলিভিশনের বিরোধিতা। তো এই যে জিনিসগুলো, এগুলো দিয়ে কিন্তু একটা সোসাইটি তৈরি হয়, একটা সোসাইটি ডেভেলপ করে। আমাদের এই দিকটাতে আমরা যেই গড্ডালিকা প্রবাহের ভিতরে চলে যাচ্ছি, সেটা কিন্তু আমাদের সংস্কৃতি শিল্পকে অনেকটা ক্ষতি করবে। কিন্তু সিরাজ, একটা জিনিস ভেবে দেখো যে আমাদের টেলিভিশন কিন্তু সেই ভূমিকাটা পালন করেছিল। আমরা যে 60-এর দশকের টেলিভিশন দেখি, আমরা টেলিভিশনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলাম মার্চ মাসে, যে টেলিভিশনকে মনে হতো যে এটা একটা যুদ্ধক্ষেত্র, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমরা এমন সব নাটক করেছি মার্চ মাসে, এবং 23শে মার্চে পতাকা, পাকিস্তানের পতাকা দেখানোই হলো না, এরকম একটা জায়গায়। তারপরেও 70-এর দশক, 80-র দশকে
বাংলাদেশ টেলিভিশন যে ভূমিকাটা পালন এক্স্যাক্টলি বাংলাদেশের সঙ্গীত কিরকম হবে, ভাষা কি হবে, এগুলো সব তো বাংলাদেশ টেলিভিশন শিখে। বাড়ির জানালায় ইয়েটা কি হবে, পর্দাটা কি হবে, জানালার পর্দাটা কি হবে, টেলিভিশনের যারা ডিজাইনার তারা এটাও চিন্তা করতো। অফকোর্স আমরা যখন নাটক করতাম একটা বারান্দায় টপগুলো, ফুলের টপগুলো কিভাবে সাজানো থাকে, কোন ফুল সকালবেলার অনুষ্ঠান হলে কোন ফুল থাকবে, বিকালবেলা অনুষ্ঠান হলে কোন ফুল থাকবে, শিল্প নির্দেশনা এগুলো চিন্তা করা হতো। পরবর্তীতে তারপরে তুমি গানের শিল্পী, তুমি জানো অবশ্যই যে এই ভুল করলে মাপ নেই। যেমন মনে করো যে সন্ধ্যার সময় ইমন করলাম, সেই সময় যদি কেউ সকালের ভৈরবী বাজিয়ে দেয় তাহলে সেটা গুরুতর অপরাধ, এই গুরুতর অপরাধ। এবং প্রডিউসারদের রীতিমতো প্রডিউসারদের জবাবদিহি করতে হতো। আর আমরা নাটক লিখতাম, নাটক লেখার পরে প্রডিউসার পরে বলতো, আচ্ছা এটার মেসেজটা কি আপনার, নাটকটা তো ভালোই লিখছেন, এটার মেসেজটা কি? আমি বললাম যে এইরকম না গুজামিল দেবেন না, বলেন মেসেজটা কি, কারণ আমরা মেসেজ ছাড়া নাটক করব না। এবং টেলিভিশনে এটা বহু বছর ধরে মানা হয়েছে। কথাটা বললাম আমি মানব এই কারণে যে সেখান থেকে বাংলাদেশ টেলিভিশন থেকে শেখাটাই তো আমাদের শেখা, সেখান থেকে এসে একটা টেলিভিশন করা, রাইট? এটা একটা স্যাটেলাইট টেলিভিশন, এটার কিছুটা বাংলাদেশ টেলিভিশনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত একটা টেলিভিশন দেশের ভিতরে দেখা যায়, সেটার সাথে এটার ক্যারেক্টার কিছুটা পার্থক্য থাকবেই, কারণ এটা তো গ্লোবাল। তো সেই জায়গাটাতে আমাকে গ্লোবালি হতে হবে, কিন্তু আমার কালচারটাকে রেখে তারপর আমি গ্লোবালি হব। আমি কতটুকু ওপেন হব, কতটুকু পারবো, আমার সমাজ, আমার ধর্ম, আমার সামাজিকতা সব কিছু, আমার শিষ্টাচার, আমার পোশাক আশাক। আপনি মানে একটা স্যাটেলাইট টেলিভিশন বলে আপনি একদম ইয়ে হয়ে পারবেন না, সেটা কখনোই ঠিক না। এখনও পর্যন্ত দেখেন টেলিভিশনের 70% কন্টেন্ট কিন্তু আপনার ওটিটিতে যায় কিংবা অনলাইনে যায়, আর 30% কন্টেন্ট নিউলি তৈরি হয়, যেই কন্টেন্টটা আপনাকে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করে তৈরি করতে হয়। বুঝতে পেরেছি আমি? আপনি নাটকের ভেতরে হুট করে একটা বেসামাল দৃশ্য পারবেন না দেখাতে, আপনার ধর্ম এটা অ্যালাউ করবে না, কিন্তু আপনি যখন ওটিটিতে যাবেন তখন আপনাকে ওই পার্সপেক্টিভে যেতে হয়, না ওইখানে কোনো বাধা ছিল। তারপরে আরেকটা শাসন প্রযুক্তি, এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে, যেমন প্রযুক্তির উল্লম্ফন হচ্ছে, আজকে একটা দেখছি কালকে একেবারে। এই যে এখন যে ইউটিউবের একটা প্রযুক্তি আছে আমাদের দেশে, এত তারা স্বাধীন, এবং যে কোনো লোক যে কোনো কন্টেন্ট ওখানে ডাউনলোড করতে পারে, করতে পারে। এটাই তো সমাজকে নড়বড়ে করে দিচ্ছে, এবং এটা সমাজকে মানে অস্থির করে দিচ্ছে। এবং আমাদের প্রফেশনের উপর এত প্রভাব বিস্তার করছে যে আমি তো বলেইছিলাম যে রুচির দুর্ভিক্ষে ভুগছে সমগ্র জাতি। এবং স্যার ইউটিউবের কথা যেহেতু বললেন, 21তম জন্মবার্ষিকী একটু বলতে চাই প্রিয় দর্শক, আপনারা সাইমেন্টানেসলি তো টেলিভিশনের সঙ্গে ইউটিউবে দেখছেনই, যারা মিস করছেন তারা কিন্তু পরবর্তীতে আবার ইউটিউবে দেখতে পারবেন। আলাদা একটি ইউটিউব চ্যানেল কিন্তু আছে এই অনুষ্ঠানের, চ্যানেল এই শোজ নামে, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেখানে সবগুলো অনুষ্ঠান একদম পুরো এক্সটেন্ডেড ভার্জন আছে। 21 বছরে এই অনুষ্ঠানটি 21 বছর পদার্পণ করেছে এই তারকা কথনটার, কিন্তু এটা তো যদি ধরি তাহলে 25 বছর। সেখান থেকে 21 বছর যাবত যেই গ্রুপটা কাজ করছে, যেমন অনন্ত রুমা, তারপর কি সোহেল হাকিম ওর সাথে আছে, এটা একটা বিশাল ধৈর্যের ব্যাপার। মাঝে বোধহয় এই 21-এর ভিতরে বোধহয় একটা সময় কোভিডের সময় বোধহয় একটু গ্যাপ পড়েছিল অনলাইনে কোনো, আমরা চেষ্টা করেছি। তারপর ওদের সময় তো সাফি, দীপ্তি, আর কি আছে, ইরা আছে স্যার, তারপর সঞ্জিদা, সঞ্জিদা ইয়েতে প্যানেলে তো বোধহয় ইয়ে আছে, রুমা আছেন, রুমা আছে না, রুমা প্যানেলে আছে তো, রুমাকে একটু প্যানেল থেকে আসতে বলো তো, রুমা একটু আসবেন, আসো। এদের একটা কঠোর পরিশ্রম, যে ওমর বলছিল না যে শিল্পী জোগাড় করা, নির্বাচন করা, জোগাড় করা, ইটস রিয়েলি টাফ। আমাদের এত অনুষ্ঠান আছে লাইভে যে মানে শিল্পী সত্যি শিল্পী মানে অভাব, এবং শিল্পীকে পাওয়া, শিল্পীরও শিডিউল এত বেশি, মানে সে এটা করে আরেক চ্যানেলে যাচ্ছে, ওখান থেকে আরেক চ্যানেলে যাচ্ছে, তো এর ভেতরে এটা যে চলছে এটা আমি রিয়েলি মানে। এবং এই অনুষ্ঠানের জন্য হেড অফ প্রোগ্রাম জামিরুল ইসলাম, ওনাকেও আমি মাঝে মাঝে দেখি যে বসে বসে অমুককে ফোন কর, অমুককে এই যে এই ওয়ারিটা করা প্রতিটা এপিসোডের জন্য। আরেকটা কথা আমি বলছি যে কারণে যে আমরা যে মানুষের যে আমরা তারকা কথন, তারপর কি বলে নাচের অনুষ্ঠানটা কি নাম, অনেকগুলো রিয়েলিটি শো, সেরা নাচিয়ে, এইগুলো দেখুন বাংলাদেশ টেলিভিশন করতো
কি বলে ওটাকে নতুন করি, সেটাও রিয়েলিটি শো। ধারণাগুলো কিন্তু ইটস নট যে আমরা, এগুলো কিন্তু বহু আগে দেশে ছিল, করে গেছে বাংলাদেশ টেলিভিশন, কিন্তু পরে তাদেরকে নার্সিংটা হয়নি। আমরা যেটা করেছি যে আমরা প্রথম থেকে বুঝেছি যে আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হবে, একটা দুটো টেলিভিশন দিয়ে শুরু ছিলাম, 40টা টেলিভিশন চলে, তো ইন্ডাস্ট্রি তো অনেক বড় হবে। আমরা যদি সেরা নাচিয়ে বা কি বলে সেরা কণ্ঠ, ওদিকে হচ্ছে সুপারস্টার, খুদে গানরাজ, এগুলো যদি না করতাম তখন থেকে, আজকে কিন্তু ইন্ডাস্ট্রি চলতো না। আপনি দেখেন নাটকে, গানে, অভিনয়ে, সব চ্যানেলের ছিল, ইভেন নিউজের যে আমরা করেছি এখন, মানে বিভিন্ন চ্যানেলে পাবেন চ্যানেলের ছেলেমেয়েরা কাজ করছে, নিউজ এডিটর পর্যন্ত চলে গেছে এখন। হ্যাঁ, তো এটা রুমা কি আসছে? একইভাবে কিন্তু আমি রুমাকে বলছি, অন্য রুমে একটু আসবেন দয়া করে ভেতরে। হ্যাঁ, আজকে মানে আরেকটা আর্কাইভ, যেমন তুমি তো নিউজে কাজ করো, নিউজের আর্কাইভটা কিন্তু বিশাল বিশাল। নিউজ আর্কাইভ বিশাল, আমার মাটির মানুষের আর্কাইভ বিশাল। আমার মাটির মানুষের আর্কাইভ 25 বছর, যদি বাংলাদেশ টেলিভিশনে ধরি তাহলে টোটাল 40 বছর, সেটা তো আর নাই। তো এটা তো হিউজ আর্কাইভ বাংলাদেশে, মানে খুব ইসের সাথে বলি যে মানে গভর্নমেন্টের কাছে এত বড় আর্কাইভ আছে কিনা, এগ্রিকালচার যে আর্কাইভ আছে অনেক বড়, কি দিয়ে শুরু হয়েছিল দেশের চাষ, আর এখন নীরবে আমাদের কৃষিতে যে বিপ্লবটা হয়ে গেছে, এটাতে এই মাটি মানুষের যথেষ্ট ভূমিকা আছে। তোমার ব্যক্তিগত ইয়েতে আমি মনে করি যে আজকে যে ছাদ বাগান প্রত্যেক জায়গায়, বিশেষ করে আমি যখন ই দিয়ে যাই, এই যে এলিভেটেড এটা আমার একটা প্রধান দেখার বিষয় হচ্ছে দুই দিকে ছাদ বাগান, খুব এনকারেজ করেছে ছাদ কৃষি, নো বাগান। আগে ছিল বাগান, বাগান ছিল বাহারি বিষয়, একটা বিনোদন, এখন হচ্ছে নেসেসিটি। এটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারও তো এটার কথা বলেছেন। বাগান বিমুখতা কিন্তু বাঙালি মুসলমানের মধ্যে আছে, বাগান বিমুখতা আছে। হ্যাঁ, সেটাই বলছি। যেমন ফুলের প্রতি ভালোবাসা এখন বাড়ছে, আমাদের এই ফুলের ইন্ডাস্ট্রি কত বড় ইন্ডাস্ট্রি হয়েছে, কত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে ফুলের। ঠিক ঠিক ঠিক। আমার মনে হয় না যে ও এদিকে আছে বা জরুরি। ওকে, তাহলে আমরা শেষ করি স্যার। আর ও বোধহয় আসতেও চায় না, নেপথ্যে থাকতেই পারে। হ্যাঁ, কেকটা কেটে আমাদের আয়োজন শেষ করবো। অন্যরকম দৃষ্টি আকর্ষণ করছি, স্যার ডাকছেন ভেতরে আসবার জন্য আপনাকে, প্লিজ। আমি কি এখন হ্যাপি বার্থডে গাইবো তোমার জন্য? আমাদের মানে বন্ধু রুমা, আমার বন্ধু রুমা, তাকে যথেষ্ট ধন্যবাদ দীর্ঘ সময় ধরে। ইনফ্যাক্ট আমি কি বলবো সেটাই। এই যে তুমি 21 বছর যাবত তারকা অবস্থান করলে, তোমার কাছে সবচেয়েতে, আজকে সকালে যেমন আমি একটা পত্রিকা পড়ছিলাম, উপরে লেখা আছে যে বিভিন্ন তারকাদের মুদ্রাদোষ। তো আমার কাছে মনে হলো যে ওই নিউজটা চেয়ে এটা অনেক ইম্পর্টেন্ট। পরে প্রথমেই দেখি অমিতাভ বচ্চন 2 হাতে 2টো ঘড়ি পরে। কেন? কারণ বিদেশে গেলে লোকাল টাইমটা রাখে ডান হাতের ঘড়িতে, বা হাতে রাখে হচ্ছে ওই দেশের টাইম। তারপর শাহরুখ খান স্যান্ডেল পরে কোনো সময় সামনে আসেন না, উনি জুতা পরে ঘুমান পর্যন্ত। তারপর আমির খান 7 দিনে 2 দিন গোসল করেন। ভেরি ইন্টারেস্টিং। আজকে একটা পেপারে, কোনো একটা পেপারে আমি পড়ছিলাম যে সম্ভবত এটা বোধ হয় বাংলাদেশ প্রতিদিন। দেখেন এই যে জিনিসগুলো, এগুলি কিন্তু আমারও তো মানুষকে টান যে তারকারা কে কী করে। হ্যাঁ, তো এটা খুব ইন্টারেস্টিং। তো সেই তারকাদের নিয়ে আপনি 25 বছর কাজ করছেন, সপ্তাহে 6 দিন। কত ধরনের তারকা আনতে কত আরাম হয়েছে তোমার, সেটা একটু সহজ হয়েছে। হ্যালো, সহজ। হ্যাঁ হ্যাঁ, সত্যি সহজ তো বটেই। আরেকটা জিনিস হচ্ছে কি যে তারকা কথন করতে গিয়ে অনেক মানুষ, যারা আমার ছোটবেলাকে অনেক রঙিন করেছে, স্বপ্নময় করেছে, সেই মানুষগুলোর পাশে বসার বা তার সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার, এবং তারা আমার অনুষ্ঠানে আসছেন। আমার বলছি এই কারণে যে আমরা আসলে পুরো পরিবার এই অনুষ্ঠান থেকে ওন করি, সেই জায়গা থেকে। তো ওই জায়গাটা খুব আনন্দের ছিল। কষ্ট বলতে যেমন ধরো হচ্ছে যখন অনেক বেশি ফর্মে থাকে, সেই মানুষটাকে টাচ করা খুব কঠিন হয়ে ওঠে, কারণ তার আসলে সময় খুব কম থাকে, এইটা একটা বিষয়। আর হচ্ছে কম বেশি সবাই আসছেন, শুধু হুমায়ুন আহমেদকে আসলে সেটে পাইনি, উনি ফোন করেছিলেন, বাট তখন আমি ছোট ছিলাম, তাকে রিচ করা বা তাকে ওইভাবে পাওয়াটা আনাটা একটু কঠিন ছিল।
ওই কারণে তাকে পাইনি। এছাড়া বাংলাদেশের সকল শাখার সকল শিল্পী চলে এসছেন। হ্যাঁ, তো এইটা একটা। আর হচ্ছে হ্যাঁ, কিছু কিছু সময় আমি তো আসলে জ্বালাই সব আর্টিস্টরা, যেমন একটু আগে জাভেদ বলছিলেন যে এই যে সহজ সহজ, এইরকম সহজ না আসলে। হচ্ছে যে ডেফিনেটলি আমার অনেক এরকম পছন্দের ভালোবাসার কাছের বন্ধুরা আছেন যারা হচ্ছেন শিল্পীরা, তাদের সাথে হয়তো একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে আবদার করার সুযোগটা আমি নেই সবসময় যে আচ্ছা এই কালকে কিন্তু চলে আসবা, বা প্লিজ। এমনও হয় যে, যেমন একটু আগে মামুন ভাই বলছিল যে আমাদের এমন হয় যে 11টার সময় শুনলাম যে আজকে আসতে পারবো না, একজন শিল্পী বললেন যে আমি আসতে পারবো না, আমি সিক, বা সত্যি ওরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তখন আমার তো আর যাই হোক তারকা কথন আমার তো করতেই হবে। তো এই করতেই হবে জায়গা থেকে দেখা যায় যে তখন কাউকে না কাউকে ফোন করে বলতে হয় যে তুমি একটু আসো, এসে আমাকে একটু সেভ করো, বা তুমি একটু আসো। তো সেই রকম প্রশ্রয় তো তারা দেন বলে ওইভাবে অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারি, শেষও করতে পারি। আর সপ্তাহে 6 দিন তো রিয়েলি টাফ জব। ইফতারের সময় 1 ঘন্টা আগে বলেছিলেন। আচ্ছা, আমাকে এখানে বসালে কিন্তু এরকম অনেক রকম মানে কমপ্লেইন বোধহয় চলেই থাকবে। আচ্ছা, তারপরে আমার একটা অনুরোধ বলো, আবেদন বলো ইয়ের কাছে, রুমার কাছে এবং ম্যানেজমেন্টের কাছেও, সেটা হচ্ছে যে আমাদের সংস্কৃতি একটা বিপন্ন অবস্থায় আছে, বিপন্ন শিক্ষা সংস্কৃতি সবটাই। এই তারকা কথনের মাধ্যমে আমরা কি আমাদের সংস্কৃতির প্রসঙ্গটা মাঝে মাঝে আনতে পারি কিনা, এবং যারা আসেন তাদেরকে একটু বলা যে, একটু আগে শাইখ সিরাজ খুব চমৎকারভাবে বলেছে যে আমাদের টেলিভিশনের উদ্দেশ্যটা কিন্তু ছিল যে মানুষকে জাগ্রত করা, মানুষকে সচেতন করা, মানুষকে একটা বাণী দেওয়া, বার্তা দেওয়া। সেই বার্তাটা যেন আমাদের যারা আসেন তাদেরকে একটুখানি বললে তারকাদের কথা হয়তো মানুষ খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আপনি যেটা বললেন এটা যে একেবারে হয় না তা না, বিভিন্ন অনুষ্ঠানে শুধু তারকা কথনেই তো আর তারকারা আসে না, বিশেষ করে তারকা কথন শুধু তারকারা, অন্যান্য অনুষ্ঠানে তো তারকারা আসে, বিভিন্ন অঙ্গনের তারকা আসে। তো সব জায়গায় আসলে নীতি নৈতিকতার প্রশ্নটি আসে, কথাগুলো আসে, কিন্তু আপনি যেটা বলছেন যে খুব জোরালোভাবে একটা অনুষ্ঠান, সংস্কৃতি, হ্যাঁ সংস্কৃতিকতা খুব জোরালোভাবে আপনি একেবারেই কারেক্টলি বলছেন যে আমাদের সংস্কৃতির খুবই দৈন্যদশা অবস্থা। এটা আমরা একদম আমাদের যে সবচেয়ে আমাদের একটা মেসেজকে যখন আমরা কোনো শেষ করার আগে অ্যাঙ্কার হোক বা যেই হোক, আমরা দেশটাকে অত সাংস্কৃতিক অনেক ইম্পর্টেন্ট সব কিছু, আমরা দেশটাকে পরিষ্কার লাস্ট 5-6 বছরে আমার কাছে মনে হয় সবাই বেপরোয়া হয়ে গেছে পরিষ্কারের ব্যাপারটা। কেউ টিস্যু ফেলছে, কেউ প্লাস্টিক ফেলছে, কেউ বোতল। এটা ওই অনুষ্ঠানের মাধ্যমে যদি বলে আমরা দেশকে পরিষ্কার রাখি, সেটা অ্যাঙ্কার বলতে পারে, সেলিব্রিটি বলতে পারে, এত বড় প্রোগ্রাম। থ্যাংক ইউ। আমার কাছে এটাও একটি মেসেজ যাওয়া উচিত এই প্রোগ্রামের মাধ্যমে। আপনি তো দিয়েই দিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওইটা কিন্তু তোমার সংস্কৃতিরই অংশ। সেটাই বলছি, ওইটা আমরা যেমন যে জাদুঘরের সামনে দাঁড়ালাম, প্লাস্টিক আপনার ছিলেন, আমরা ছিলাম, তো ওইগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অল্প অল্প করে বড় আকারে ছোট ছোট টিস্যু প্লাস্টিক ফেলতে ফেলতে মানে খুবই ডিজাস্টার হয়ে যায়। অলমোস্ট মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি এটা সব অনুষ্ঠানের মাধ্যমে, নট অনলি তারকা কথন হতে পারে, টিভিতেও সব জায়গায় একটা করে ছোট একটা শেষে তারকা কথনের শেষে ছোট একটা কার্ডের মতো গেল, এক একটা জিনিস, তাই না? তারকা কথন শেষ হলো, ছোট্ট একটা ওই যে মেসেজের কার্ড গেল, ওটা ওই তারকাই পড়ে দিল। আমরা তার প্লেটটা ধরলাম, প্লেটটা ধরলাম স্ক্রিনে, বুঝছো, ওই তারকাই কথাটা পড়ে দিল। দেশটাকে আমরা পরিষ্কার রাখি, দ্যাটস ইট। এটা আমার খুব ইম্পর্টেন্ট। সেটা 21 বছরের পদার্পণ তারকা কথন অনুষ্ঠানে। দর্শক আপনাদের সবাইকে আবার একবার ধন্যবাদ, সবাই এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আজকের আয়োজন আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদেরকে আরো একবার ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।